এমন একটি প্রাচীর যা তৈরি করতে 5 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল। এই প্রাচীরটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় 2000 বছর। আর এই প্রাচীর তৈরির খরচের কারণে বহু সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। নদী, পুকুর, পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর বিশ্বের সবথেকে বড় মানুষের তৈরি গঠনই নয়, আর এটি সপ্তম আশ্চর্যের অন্যতম, একটি অনন্য স্থাপত্য নিদর্শন আর এক অপূর্ব সৌন্দর্যের নিদর্শন। আর এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না। 21,196 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর যেমন জনপ্রিয়, তেমনি এর ইতিহাসও অনেক রহস্যে ভরা। কিন্তু এখন প্রশ্ন হলো, চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল, আর এই মহাপ্রাচীরের সাথে ড্রাগনের কী বা সম্পর্ক, আর এই প্রাচীরকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান কেন বলা হয়, আর এত বছর পরিশ্রম করার পরেও কেন এই প্রজেক্টকে ব্যর্থ হিসেবে দেখা হয়। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন চীনের মহাপ্রাচীরের অজানা সব রহস্য। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর। তবে এই প্রাচীরটা কোনো সোজা প্রাচীর নয়, বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি। আজও এই প্রাচীরের একে অপরের সমান্তরালে ও বিভিন্ন দিকে বিস্তৃত। সব খণ্ড একত্রে এই প্রাচীরের প্রায় দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। আপনি সহজেই বুঝতে পারবেন যে এই প্রাচীর কতটা দীর্ঘ। আপনি যদি ভাবেন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 3 বার এবং ঢাকা থেকে কক্সবাজার 26 বার যাওয়া আসা করলে এই প্রাচীরের দৈর্ঘ্যের সমান হবে। ভাবতে পারছেন কত দীর্ঘ এই প্রাচীর। তবে আজকের দিনে এই প্রাচীরের বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। 1985 সালে ইয়াহু হৈডং এবং তার 2 বন্ধু তারা এই প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পেরেছিল, আর এই যাত্রায় তাদেরকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়েছিল। আর তাদের সময় লেগেছিল 510 দিন, অর্থাৎ 17 মাস। এই 3 জন ব্যক্তির পরে আজ পর্যন্ত এই প্রাচীরটি সম্পূর্ণ কেউ পার হতেই পারেনি। এই প্রাচীর চীনের উত্তর দিকে তৈরি এবং বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত। এর পথে রয়েছে উঁচু পাহাড়, খাড়া পাথরের অঞ্চল, শুষ্ক মরুভূমি ও বরফ আবৃত এলাকা, নদী, পুকুর ও সমুদ্র। প্রকৃতির নানা রকম দৃশ্যের মধ্য দিয়ে এই প্রাচীরটা এমনভাবে এগিয়ে গিয়েছে যেটা দূর থেকে দেখে মনে হয় যেন এটা দুলছে। সম্ভবত এই কারণে চীনের মানুষ এটাকে বলে পাথরের ড্রাগন, যা বিদেশি আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করে। চীনের মানুষেরা বিশ্বাস করে যে হাজার হাজার বছর আগে একটি ড্রাগন এসে তাদের এই প্রাচীরের পথটি দেখিয়ে দিয়ে গিয়েছিল। পরবর্তীতে শ্রমিকরা সেই ড্রাগনের দেখানো পথ অনুসরণ করেই এই প্রাচীর তৈরি করে। আসলে চীনের বিশ্বাস অনুযায়ী ড্রাগন হচ্ছে শক্তি, প্রভা ও ঐশ্বরিক শক্তির প্রতীক, যা তাদের বিপদ আপদ থেকে রক্ষা করে। যেমন পানি জীবন দেয় এবং প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক, সেই রকমই ড্রাগনকে তারা কিছু গুণের বাহক হিসেবে ধরে নেয়। চীনের মহাপ্রাচীরকে এই বিশ্বাসের সাথে জুড়ে দেখা হয়। এই প্রাচীরটি শুধু শত্রুদের হাত থেকেই তাদেরকে রক্ষা করে না, বরং এটি ভালো শাসনেরও প্রতীক। ড্রাগনের সাথে চীনের মহাপ্রাচীরের সম্পর্ক নিয়ে অনেক কল্পকাহিনী রচিত রয়েছে। তবে কল্পকাহিনীর বাইরে গিয়ে আমরা যদি ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে দেখি যে কিভাবে এই মহাপ্রাচীর নির্মাণ হয়েছিল, তাহলে আমাদের এই দৃশ্য দেখতে হলে ফিরে যেতে হবে 2000 বছর আগের চীনের ইতিহাসে, যে সময়টিতে চীনের শাংডং প্রদেশে মানুষেরা কৃষিকাজ শুরু করেছিল। ইয়েলো নদীর পানি ব্যবহার করে তারা তাদের জমিতে সেচ দিত। সেই সময় চীনের আশেপাশে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া ও সিংচিয়ানের মতো কিছু সাম্রাজ্য ছিল, যাদের মধ্যে বিশেষ করে মঙ্গোলিয়ারই উর্বর জমির অভাব ছিল। মঙ্গোলিয়াতে হাজার হাজার কিলোমিটারের মরুভূমি বিস্তৃত ছিল, আর সেই কারণে সেই অঞ্চলের মানুষ গবাদি পশু পালনের উপরে নির্ভর করত। অন্যদিকে চীনের সিংচিয়াং প্রদেশের মানুষ ছিল সুসংগঠিত, আর মঙ্গলদের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন উপজাতি প্রায়ই সিংচিয়াং প্রদেশে আক্রমণ চালিয়ে লুটপাট চালাতো আর ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যেত। এই সমস্যা থেকে বাঁচার জন্য তখন চীনের মানুষেরা তাদের মধ্যে থেকে একজনকে রাজা নির্বাচন করে আর সীমান্তকে নির্ধারণ করে দেয়, আর সেই সীমান্ত ঘিরে উঁচু প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ের সম্রাট কিং শি হুয়াং 223 খ্রিস্টপূর্বে এই মহাপ্রাচীরটি নির্মাণ কাজ শুরু করে।
তবে এই দীর্ঘতম প্রাচীর একক কোনো সাম্রাজ্যের পক্ষে তৈরি করা সম্ভব হচ্ছিল না। তাই পরবর্তীতে অনেক সাম্রাজ্য এই প্রাচীর নির্মাণে অংশগ্রহণ করে। আর এই সম্পূর্ণ প্রাচীর তৈরি করতে সময় লাগে প্রায় 2000 বছর। এই দীর্ঘ সময়ে চীনের রাজারা তাদের সবথেকে দক্ষ স্থপতি ও প্রকৌশলীদের এই কাজে নিযুক্ত করেছিলেন। এমনকি বন্দীদের শাস্তি হিসেবে এই প্রাচীর তৈরির কাজের জন্য পাঠানো হতো। 4 বছর ধরে তারা এই প্রাচীর তৈরির কাজে নিয়োজিত থাকত। আজ আপনি যদি এই প্রাচীরের দিকে তাকান তাহলে আপনি দেখবেন এই প্রাচীরের কিছু অংশ শুকনো মরুভূমি, আবার কিছু অংশ উঁচু এবং পাথরের পাহাড়, যেখানে ওঠা প্রায় অসম্ভব। এই পাহাড়গুলোর চারপাশে ঘন জঙ্গল ছড়িয়ে আছে। এমন কঠিন সময়ে মহাপ্রাচীর তৈরির সময়ে শ্রমিকদের প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়েছে। বলা হয় টানা 2000 বছর ধরে প্রাচীরের কাজ এমন গতিতে চলতো যে শ্রমিকরা বছরের পর বছর নিজেদের বাড়িতেই ফিরতে পারত না। প্রতিদিন তাদেরকে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো, কিন্তু তার পরিবর্তে তারা ঠিকমতো পেট ভরে খেতেও পারত না। চীনের নিষ্ঠুর শাসকরা তাদের উপরে অমানবিক নির্যাতন করত। বরফ ঠান্ডায় প্রাচীরের আশেপাশে শ্রমিকদেরকে ঘুমাতে দেওয়া হতো, ফলে অনেকে ঠান্ডায় ও বিভিন্ন রোগে মারা যেতেন। আবার কেউ কেউ না খেতে পেয়েই মারা যেতেন। আবার কেউ কেউ প্রাচীর তৈরি করার সময় খাদে পড়ে গিয়ে প্রাণ হারায়। এই প্রাচীরের এত দ্রুতই কাজ চলতো যে সেই প্রাচীর তৈরি করা অবস্থায় যদি কেউ দুর্ঘটনায় মারা যায় তাহলে তাদের মৃত বডি গ্রামে কিংবা শহরে নিয়ে যাওয়ার মতো সময়ও হতো না। তখন তাদের প্রাচীরের পাশেই গর্ত করে কবর দিয়ে দেওয়া হতো। একটি হিসেব অনুযায়ী চীনের মহাপ্রাচীর তৈরির কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 1800 সালে, আর এই প্রাচীরটি তৈরি করতে প্রায় 5 লক্ষ মানুষ জীবন হারিয়েছিলেন, যাদের দেহ এই প্রাচীরের আশেপাশে বা প্রাচীরের ভেতরে সমাধিস্থ। এই কারণে চীনের মহাপ্রাচীরকে বিশ্বের সবথেকে বড় কবরস্থান বলা হয়। আর চীনের অনেক মানুষ একে অভিশপ্ত দেওয়াল বলেও মনে করেন। অভিশপ্ত বলার আরও একটি কারণ ছিল যে এই প্রাচীর তৈরি করতে গিয়ে চীনার সম্রাট ও তাদের সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। যাই হোক, এখন প্রশ্ন আসে, সেই সময় তো আর সিমেন্ট ছিল না। হাজার হাজার বছর আগে কিভাবে এত শক্তপোক্ত একটি প্রাচীর তৈরি করা সম্ভব হলো? আসলে চীনের মহাপ্রাচীর তৈরি করতে ইটের ব্যবহার করা হয়, আর যে ইট মাটি দিয়েই তৈরি করা হতো। তবে এই ইটগুলোর আকার ছিল আজকের ইটের থেকে প্রায় 4 গুণ বড়। প্রাচীর তৈরির আগে এর ভিত্তি বা বেসমেন্টে বসানো হতো গ্রানাইট পাথর, আর অন্য পাশে দেয়া হতো বিশেষ চীনামাটি, যাতে করে বহিরাগত শত্রু সহজে দেয়াল বেয়ে ওপরে উঠতে না পারে। ইটগুলোকে জোড়া লাগাতে ব্যবহার করা হতো চুন ও চালের গুঁড়া মিশ্রিত পানি। সম্পূর্ণ মহাপ্রাচীর তৈরি করতে প্রায় 50,000 কোটি ইট ব্যবহার করা হয়েছিল। আর এটা থেকেই আন্দাজ করা যায় যে কি পরিমাণে চুন ও চালের গুঁড়া এখানে ব্যবহার করা হয়েছিল। চীনের মহাপ্রাচীর এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর গড় উচ্চতা ছিল 23 ফুট, কোথাও কোথাও প্রাচীরের উচ্চতা 9 ফুট, আবার কোথাও 35 ফুট পর্যন্ত। এই প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল সামরিক সুবিধা, যাতে করে একসাথে 10 জন সেনা বা 5 জন অশ্বারোহী একসাথে দৌড়ে শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারে। প্রাচীরের 2 পাশে রেলিংও দেওয়া হয়েছিল, যাতে করে সেখান থেকে সেনারা পড়ে না যায়, আর শত্রুর আক্রমণ থেকেও যাতে কিছুটা সুরক্ষিত থাকে। প্রাচীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছিদ্র রাখা হয়েছিল। বলা হয় কিছু ছিদ্রে এমন অস্ত্র বসানো ছিল যেগুলো শত্রুদের উপরে গুলি বা সেল ছুড়ে মারত, আবার কিছু ছিদ্র দিয়ে তীরও ছোড়া হতো। প্রতি 100 মিটার পর পর একটি করে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল, যেখানে সবসময় একজন সৈনিক নিয়োজিত থাকতেন। কোনো সময় যদি সেখানে শত্রু আসতো তাহলে তারা পতাকা উড়াতো, আর না হয় ঘন্টা বাজাতো, আর রাতের বেলাতে আগুন জ্বালিয়ে সংকেত দিতেন। আর এইসব টাওয়ারের নিচে ছোট ছোট ঘর ছিল, যেখানে 25 জন সৈন্য থাকা, খাওয়া ও বিশ্রাম নেওয়া সবই করতে পারত। সম্পূর্ণ প্রাচীর জুড়ে প্রায় 25,000 ওয়াচ টাওয়ার ছিল, যাতে প্রায় 6 লক্ষ সৈন্য থাকতে পারে। এছাড়াও মহাপ্রাচীরের নিচে অনেক গোপন সুড়ঙ্গও তৈরি করা হয়েছিল, যেগুলোর মাধ্যমে সৈন্যরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারত। আর এই সুড়ঙ্গের পথ শুধুমাত্র তারাই জানতো। চীনা সরকার অনেক সুড়ঙ্গ আবিষ্কার করতে পারলেও এখন পর্যন্ত এমন হাজারো সুড়ঙ্গ রয়েছে যা তারা এখনো আবিষ্কারই করতে পারেনি। আর সেই সুড়ঙ্গগুলোর প্রবেশ ও বের হওয়ার পথ তারা কিছুই জানে না। এই সুড়ঙ্গগুলোর বহু গোপন তথ্য আজও লুকিয়ে রয়েছে। তাহলে ভাবুন, এত বড় ও মজবুত প্রাচীর থাকা সত্ত্বেও অনেকে এই প্রজেক্টকে ব্যর্থ প্রজেক্ট কেন বলে? এর কারণ হলো এই প্রাচীর থাকার পরেও মঙ্গল ও অন্যান্য বিদেশি আক্রমণকারীরা চীনে আক্রমণ করতে সক্ষম হয়েছিল।
ত্রয়োদশ শতকে বিশ্বের সবচেয়ে ভয়ানক শাসক চিঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীনে প্রবেশ করে। এরপরেও 1550 সালে মঙ্গলরা এই প্রাচীরে হামলা চালায়। 1644 সালে মাঞ্চু সাম্রাজ্যের সৈন্যরা এই প্রাচীর অতিক্রম করে চীন দখল করে নেয় আর সেখানকার সরকারকে উচ্ছেদ করে। এর ফলে মিং বংশের পতন ঘটে আর শুরু হয় কুইন বংশের শাসন, যা 20 শতক পর্যন্ত টিকে ছিল। এই সময় মঙ্গোলিয়াও চীনের অন্তর্ভুক্ত ছিল। একদিক থেকে দেখতে গেলে তখন এই প্রাচীরের কোনো কার্যকারিতাই ছিল না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা সেনাবাহিনী এই প্রাচীরকে কাজে লাগিয়ে সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছিল আর জাপানি বাহিনীকে ঠেকানোর চেষ্টা করেছিল। যাই হোক, সব মিলিয়ে চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব অনেক। আজও চীনে 1 কোটিরও উপরে বেশি পর্যটক এই মহাপ্রাচীর দেখতে চীন সফর করে। হাজারো রাজত্বের পতনের সাক্ষী, লাখো প্রাণের বলিদানে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর শুধু ইট আর পাথরের গাঁথনিই নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি প্রতিনিয়ত রহস্য, রোমাঞ্চ ও আকর্ষণীয় ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।